আসসালামু আলাইকুম। আপনি কতটা নিষ্ঠুর হতে পারেন, কতটা নিচে নামতে পারেন? আপনি যতই খারাপ হন না কেন, যতই নিষ্ঠুর হন না কেন, একটা জিনিস আপনি কখনো করতে পারবেন না। আপনি কখনোই আপনার সন্তানকে ঘৃণা করতে পারবেন না। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবেন। কিন্তু আজ আমি যার গল্প বলতে যাচ্ছি, তিনি কোনো সাধারণ নিষ্ঠুর মানুষ নন। তিনি মানুষটা এতটাই ভয়ঙ্কর যে সামান্য কিছু পাওয়ার লোভে নিজের মেয়েকেই বলে দিয়েছেন অন্ধকারের এক আদিপুরুষের আত্মার কাছে। কিন্তু কেন? কি এমন ঘটেছিল? কেন নিজের রক্তের সম্পর্কে তিনি করলেন বলি? আর কি ঘটেছিল সেই নিষ্পাপ শিশুটির জীবনে, যার কোনো দোষ ছিল না? পুরো সত্যটা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মুভির শুরুতে অন্ধকার রাতে একটি আখের ক্ষেত দেখা যায়, যেখানে একটি মেয়ে ল্যাম্প হাতে নিয়ে তার মাকে এদিক ওদিক খুঁজছিল। হঠাৎ একটি মেয়ে তার পিছে দাঁড়িয়ে বলে, মা তোমাকে ডাকছে। সে আবার খুঁজতে শুরু করে তার মাকে। এবার দুটি মেয়ে তার পিছনে দাঁড়িয়ে বলে, মা তোমাকে ডাকছে। এই বলে অদৃশ্য হয়ে যায়। মেয়েটা খুঁজতে খুঁজতে সে একটি কুয়ার কাছে চলে আসে। হঠাৎ সেখানে একটি শিকলে মেয়েটির পা আটকে যায়, আর শিকলটি মেয়েটিকে কুয়ার ভেতরে টেনে নিয়ে যায়। আর এখানে কুয়ার ভেতর এক ঝলক এক ভয়ানক জন্তুকে দেখা যায়। তো এরপর আমরা সাক্ষী নামে একটা মেয়েকে দেখি, যে একজন স্কুল শিক্ষিকা। তার একটি মেয়ে আছে যার নাম ঈশানী। ঈশানীর সান অ্যালার্জি ছিল, অর্থাৎ সূর্যের আলোতে গেলে তার পুরো শরীরের চামড়া পুড়ে যায়। তাই সাক্ষী প্রিন্সিপালের কাছে আবেদন করেছিল ঈশানীকে ঘর থেকে পড়ানোর ব্যবস্থা করে দিতে। কিন্তু প্রিন্সিপাল সেই আবেদনটি রিজেক্ট করে দেয়, কারণ একবার যদি সাক্ষীকে অনুমতি দেওয়া হয় তাহলে সব অভিভাবক একই দাবি করতে পারে। এই কারণে সাক্ষী তার মেয়েকে পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে টুপি পরিয়ে স্কুলে নিয়ে আসে। এছাড়াও রানী নামে একজন কেয়ারটেকার আছে, যে ঈশানীর সবসময় দেখাশোনা করে। এরপর আমরা ইন্সপেক্টর সামারকে দেখতে পাই, যে সাক্ষী আর ঈশানীকে দেখতে এসেছে। সামার ঈশানীকে অনেক আদর করে। রাতে সাক্ষী ঈশানীকে গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। এরপর সামারের সঙ্গে দেখা করতে আসে। সাক্ষী প্রায় সময় সামারকে ধন্যবাদ জানায়, কারণ সামার তাকে অনেক সাহায্য করেছে। আর সাক্ষী 7 বছর ধরে সামারের বাসায় থাকে, কিন্তু সামার 1 টাকাও তার কাছ থেকে কোনো ভাড়া নেয় না। সাক্ষী তাকে অনেক ভাড়া দিতে চেয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সামার বলে, এটা আমার মায়ের বাড়ি, আর মা থাকলে তোমার থেকে কখনো ভাড়া নিত না। এরপর 7 বছর আগের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটা এই মুভির প্রথম পার্ট ছিল, যেখানে একজন লোক তার প্রেগনেন্ট স্ত্রীকে অর্থাৎ সাক্ষীকে নিয়ে বাড়িতে আসে। শ্বশুর শাশুড়ি সাক্ষীকে প্রথমে অনেক আদর যত্ন করে, কিন্তু এরপর তাদের আচার ব্যবহার একদম বদলে যায়। সাক্ষী সেখান থেকে অত্যাচার হয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু তারা তাকে পালাতে দেয় না। তন্ত্র পূজা করে তাকে ক্ষেতের মধ্যে 3 দিন ফেলে রাখে। এই 3 দিনে তার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। সে প্রায় একটা মহিলার আত্মাকে দেখত। সেই আত্মা তার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করত, আর কিছু বাচ্চাকে দেখত যারা কুয়াতে ঝাঁপ দিচ্ছে। এইসব ঘটনা যেন তাকে একটি ভয়ানক কাহিনী সম্পর্কে জানাতে চায়। কাহিনীটা হলো, রাজবীর এবং তার পরিবার শুধু একটি ছেলে সন্তান কামনা করত। এই কারণে সে বারবার তার ছেলেকে বিয়ে করাতো, কিন্তু প্রত্যেকবার তার মেয়ে সন্তান হতো। তাই তারা মা এবং মেয়েকে দুজনকে মেরে কুয়াতে ফেলে দিত। কিন্তু এইবার যখন সাক্ষী এখানে আসে, সে তাদের এই কালো সত্যটা জানতে পারে, আর পুরো কাহিনীটা পাল্টে দেয়। এখানে সেই মেয়েটিকেও দেখা যায়, যার নাম রানী, যে এখন সাক্ষীদের বাসায় তার মেয়ের দেখাশোনার কাজ করছে। সে এই রাজবীর ও তার শ্বশুর শাশুড়িকে মারতে সাক্ষীকে হেল্প করেছিল। এরপর সাক্ষী নিজেই পুলিশ স্টেশনে গিয়ে সামারকে গিয়ে জবানবন্দি দেয়। সামার সেখানে তদন্ত করতে এসে দেখে সেখানে কেউ নেই। এখান থেকে সব লাশ গায়েব হয়ে গেছে। কিছুক্ষণ পর সাক্ষীর পেটে ব্যথা শুরু হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে এক কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু যখন সূর্যের আলো এই শিশুর গায়ে পড়ে, তখন তার পুরো শরীর পোড়া শুরু করে। আর সেই মেয়েই হলো ঈশানী। এরপর বর্তমানে সাক্ষী আর সামার কথা বলছিল। অন্যদিকে তখন ঈশানী বাড়িতে একা একা খেলছে। হঠাৎ ঈশানী দেখতে পায় পাশের রুমের লাইট একা একাই জ্বলছে আর নিভছে। লাইট অফ করে ঈশানী আবার খেলতে শুরু করে। এক পর্যায়ে তার খেলার গাড়িটি খাটের নিচে গিয়ে আটকে যায়। এটা চেক করতে গিয়ে যখন গাড়িটি সে হাতে নেয়, তখন একটি কালো ছায়া ঈশানীর উপর আসে। এটা দেখে ঈশানী খুব ভয় পেয়ে যায় আর তার রানীমাকে ডাকতে থাকে। কিন্তু রানীমা বাইরে বসে রেডিও শুনছিল, তাই সে কিছু শুনতে পায় না। ভয়ে ঈশানী গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎ সেই কালো শক্তিটি তার সামনে এসে তাকে প্রজেস্ট করে নেয়। প্রজেস্ট অবস্থায় ঈশানী হেঁটে হেঁটে সোজা বাইরে চলে আসে।
রানী তখন তাকে দেখে তার পিছনে ছুটে যায়, কিন্তু তারা বাইরে বের হতেই কিছু লোক রানী আর ঈশানীকে অপহরণ করে নিয়ে যায়। সাক্ষী যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় তাদের দরজা খোলা, বাড়িতে কেউ নেই। সে একেবারে আতঙ্ক হয়ে পড়ে। তখন সেখানে সামার চলে আসে। সামার সবকিছু জানার পর সাক্ষীকে শান্ত করার চেষ্টা করে বলে যে তাকে ঘরে থাকতে হবে, আর সে যে করেই হোক ঈশানীকে খুঁজে বের করবে। সামার তার টিমকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় ঈশানীকে খুঁজতে, কিন্তু সাক্ষী খুব ভয় পেয়ে যায়, কারণ সকালে সূর্য উঠলেই ঈশানীর গায়ে আলো পড়ে যাবে, যার ফলে তার শরীর পুড়ে যাবে। কিছুক্ষণ পর সামার ফোন করে জানায় যে ঈশানীর খোঁজ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে রাজবিড়ি গ্রামের সর্দার ঈশানীকে ধরে নিয়ে গেছে। এরপর তারা সবাই রাজবিড়ি গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সাক্ষী দেখে হঠাৎ একটি ছেলে একটি পুতুল ফেলে দিয়ে দৌড় দেয়, যেটা ঈশানীর কাপড়ের অংশ দিয়ে মোড়ানো রয়েছে। চেক করতে গিয়ে সামনে তারা আরেকটি পুতুল পায়। তখনই হঠাৎ চারপাশ থেকে কিছু বাচ্চা ছেলেরা এসে তাদেরকে পাথর ছুঁড়ে মারতে থাকে। সাক্ষীকে এক জায়গায় রেখে সামার ও অন্য পুলিশরা তাদের থামানোর চেষ্টা করে, আর এই সুযোগেই সাক্ষীকে একজন ধরে নিয়ে যায়। আর সে আর কেউ নয়, সাক্ষীর হাজবেন্ড রাজবীর। যখন সাক্ষীর জ্ঞান ফিরে আসে সে নিজেকে এক অদ্ভুত জায়গায় দেখতে পায়, আর তার সামনে দাঁড়িয়ে ছিল রাজবীর। আর এখানে স্পষ্টভাবে বোঝা যায় সেদিন রাজবীর মারা যায়নি, সে আসলে একটু আহত হয়েছিল। ঠিক তার সামনে দাঁড়িয়ে ছিল গ্রামের সর্দার। সবাই সেখানে ভিতরে থাকা প্রধান নামের এক ভয়ঙ্কর আত্মার আরাধনা করছিল। সর্দার তখন বলে যদি প্রধান এই ছোট মেয়েটিকে গ্রহণ করে তখন আবার এই গ্রামের সবুজ শ্যামল পরিবেশ ফিরে আসবে। 3 দিন পর প্রধানের সামনে এই মেয়েটিকে উৎসর্গ করতে হবে, মানে ঈশানীকে। তার জন্য তাকে আগে প্রস্তুত করতে হবে, আর সাক্ষীকে তখন সবার সামনে হত্যা করা হবে। এসব কথা শুনে সাক্ষী পুরোপুরি হতবাক হয়ে যায়, তার পায়ের নিচের মাটি সরে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে এখানে, তাদেরকে কে বাঁচাবে এখান থেকে। তো অন্যদিকে সামার আর পুলিশের লোকেরা কিছুই খুঁজে না পেয়ে ফিরে যায়। এরপর সাক্ষীকে একটা অন্ধকার কুঠুরিতে আটকে রাখা হয়। অন্যদিকে ঈশানীকেও ঠিক এমনই এক অন্ধকার ঘরে বন্দী করে রাখা হয়েছে। তখন শাহানি নামে এক ছেলে ঈশানীর কাছে আসে, যে নিজেকে ছেলে বললেও সে আসলে একজন মেয়ে। সে ঈশানীকে এক ধরনের ওষুধ খাওয়াতে চায়, কিন্তু ঈশানী সেটি খায় না। ওদিকে দেখা যায় সাক্ষী সেই অন্ধকার কুঠুরি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখান থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব। কিছুক্ষণ পর সেখানে দাসীমা আসেন, যিনি আসলে প্রধানের স্ত্রী। সে এখন প্রধানের জন্য নতুন দাসী তৈরি করার কাজে ব্যস্ত। সে নতুন দাসী আর কেউ নয়, ঈশানী ছিল। এরপর রাজবীরকে দেখা যায়, সে সর্দারের সামনে অনুরোধ করে যেন তাকে আবার তাদের গোষ্ঠীতে ফিরিয়ে নেওয়া হয়। তখন সর্দার তাকে বলে যদি 3 দিনের মধ্যে প্রধান ঈশানীর উৎসর্গ গ্রহণ করে তবে তাকে তার স্ত্রীর গলা সবার সামনে কেটে ফেলতে হবে, তবেই তাকে গোষ্ঠীতে ফিরিয়ে নেওয়া হবে। তারপর দেখা যায় দাসীমা ঈশানীর কাছে এসে তাকে সেই ওষুধ খেতে বলে, আর তাকে বলে এটা খেলে তুই খুব শক্তিশালী হয়ে উঠবি, আর এই বিশেষ ওষুধ আমি নিজে বানিয়েছি। আর এই ওষুধটা যদি ঈশানী খায় তবে সে 2-3 দিনের মধ্যেই নারী হয়ে উঠবে, মানে প্রাপ্তবয়স্ক মেয়ে হয়ে যাবে। অন্যদিকে সাক্ষী একা বসেছিল। হঠাৎ সে তার মেয়ে ঈশানের ডাক শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে একটা টর্চ নিয়ে টানেলে ঢুকে পড়ে আর তার মেয়েকে খুঁজতে থাকে। তখন অন্যদিকে ঈশানীও তার মায়ের গলা শুনতে পায়, আর তাকেও খুঁজতে খুঁজতে টানেল থেকে বেরিয়ে আসে। বাইরে তখন সূর্যের আলো ছিল, তবুও ঈশানী বাইরে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর তার শরীর পুড়তে শুরু করে, তার মুখ শরীর সব জ্বলতে থাকে। এই দৃশ্য দূর থেকে দাসীমা তার শক্তি দিয়ে দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে এসে ঈশানীকে নিয়ে আসে। সে দেখে ঈশানীর শরীর অনেক জায়গায় পুড়ে গেছে, এমনকি দাসীরও শরীর পুড়ে গেছে। এখানে দুজনের একই সমস্যা রয়েছে। এরপর দাসী ঈশানীর শরীরে ওষুধ মেখে দেয়, আর অল্প সময়ের মধ্যেই ঈশানী সেরে ওঠে। এরপর সর্দার সেখানে এসে হাজির হয়। সে দাসীকে হুমকি দিয়ে বলে এটা তোর দায়িত্ব, যদি মেয়েটি সময় মতো ঠিক না হয় আর নারীতে পরিণত না হয় তাহলে প্রধান তোকে মেরে ফেলবে। এই কথায় বোঝা যায় দাসীর অনেক শক্তি থাকলেও তার নিজের কোনো সম্মান বা মর্যাদা নেই, এমনকি সর্দারও তার সঙ্গে ঠিকভাবে কথা বলে না। দাসী তখন বলে আমি আমার কাজ ঠিক মতো করেছি, আর ঈশানী খুব তাড়াতাড়ি নারী হয়ে উঠবে। অন্যদিকে সামারকে দেখা যায়, সে খুঁজতে খুঁজতে আবার সেই পুরানো জায়গায় এসে পৌঁছেছে। সেখানে সে একটু কুয়া দেখতে পায়, আর সামার সেখানে শুধু একজন কনস্টেবলকে সাথে নিয়ে এসেছিল। সামার কুয়ার ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কনস্টেবলকে বলে যদি আমি কাল সন্ধ্যা পর্যন্ত না ফিরি তাহলে তুমি পুরো একটা পুলিশ টিমকে এখানে পাঠিয়ে দিও। এরপর সামার ভিতরে ঢুকে পড়ে। এদিকে ঈশানী ও দাসী একসাথে বসেছিল। তখন ঈশানী বলে তুমি আমাকে একটা গল্প শোনাও। ঈশানীর জোড়াজুড়িতে দাসী তখন গল্প বলতে শুরু করে। এক রাজপুত্র ছিল যে কেবল সেই মেয়েকে বিয়ে করতে পারত যে খুব শক্তিশালী। রাজপুত্র যদি এমন মেয়েকে বিয়ে করত তবে তার ডানা গজিয়ে যেত।
ঈশানী তখন দাসীকে বলে, যদি রাজপুত্র আমাকে পছন্দ করে তবে কি আমারও ডানা গজাবে? দাসী তখন বলে, হ্যাঁ, যদি তুমি প্রধানের সামনে আত্মসমর্পণ করো তাহলে এটা হবে। এতে না বুঝা ঈশানীও রাজি হয়ে যায় আর ওষুধ খেয়ে নেয়। এরপর সাক্ষীকে দেখানো হয় যে এখনো বন্দী। তখন কয়েকজন মহিলা তার কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু আসলে এটা সাক্ষীর একটা ভ্রম ছিল। কিছুক্ষণ পর সাক্ষী তার কেয়ারটেকার রানীকে সেখানে দেখতে পায়, কারণ তাকেও এখানে বন্দী করে রাখা হয়েছে। তো এরপর রাজবীর সেখানে চলে আসে আর এসে রানীকে খুব নিষ্ঠুরভাবে মারধর শুরু করে। এটা দেখে সাক্ষী পুরোপুরি হতবাক হয়ে যায়। ওইদিকে ঈশানীর সেই ওষুধটা খাওয়ার পর তার পেটে খুব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তার পিরিয়ড হয়। এটা দেখে দাসী বুঝে যায় এখন সে সম্পূর্ণভাবে নারী হয়ে উঠেছে এবং প্রধানের সামনে সমর্পণ করার জন্য একেবারেই প্রস্তুত। এদিকে সাক্ষী রাজবীরকে বোঝানোর চেষ্টা করে, ঈশানী তো আমাদের মেয়ে, আমাদের তো দায়িত্ব ওকে বাঁচানোর। কিন্তু রাজবীর তখন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সে তখন সাক্ষীকে মারতে শুরু করে, এমন ভাবে মারে যে সাক্ষী আধামরা হয়ে যায়। এদিকে গ্রামের সবাইকে জানিয়ে দেওয়া হয় যে ঈশানী এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। তাই ঈশানীকে সমর্পণের জন্য প্রস্তুতি শুরু হয়। এমনকি তাদের প্রধানের সঙ্গে বিয়ের জন্য জাঁকজমকভাবে আয়োজন শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সাক্ষী প্রায় আধামরা অবস্থায় ধীরে ধীরে একটি কুয়ার দিকে এগোতে থাকে আর সে গিয়ে সেই কুয়ায় লাফ দেয়। সেখানে গিয়ে সাক্ষী দেখে তার মতো অনেক নারী এখানে মরে পড়ে আছে আর এখানে যতগুলা লাশ রয়েছে সবাইকে মেরে ফেলেছিল রাজবীর এবং তার মা। আর তখন এইসব লাশ সাক্ষীর মাথায় হাত রেখে তাদের সব শক্তি তাকে দিয়ে দেয়। আর আজকে রাতেই ঈশানীকে প্রধানের হাতে তুলে দেওয়া হবে। রাজবীর তখন সর্দারের পাশে দাঁড়িয়ে বলছে, আমি সাক্ষীকে এমন ভাবে মেরেছি এখন সে প্রায় মরার মতো অবস্থায় আছে। তখন সর্দার রেগে গিয়ে বলে, আমাদের তো সবার সামনে একটি উদাহরণ তৈরি করতে হবে। সাক্ষীর গলা কেটে মেরে সবাইকে ভয় দেখানো দরকার, যেন অন্য মেয়েরা আমাদেরকে সবসময় ভয় পায়। এই কথাটা শুনে রাজবীর আবার যায় সাক্ষীকে ধরে আনতে। ওদিকে সামার শাহানিকে ধরে ফেলেছে এবং তাকে জিজ্ঞেস করে সাক্ষী আর ঈশানী কোথায়, আর তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর করে। এদিকে ঈশানীর বিয়ের কাজক্রম একদম প্রস্তুত। এই বিয়ে দেখার জন্য সারা গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে আর সর্দার আজকে খুব খুশি, কারণ সে ভাবছে ঈশানীকে গ্রামের কাছে সমর্পণ করলে গ্রামে আবার সবুজ ফিরে আসবে। তখন দাসী ঈশানীকে প্রধানের হাতে তুলে দিতে যাচ্ছিল আর অন্য পাশে দেখা যায় রাজবীর সাক্ষীকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসছে। কিন্তু এইবার সাক্ষীর মধ্যে কুয়ায় থাকা সব নারীর শক্তি ছিল, তাই সে রাজবীরকে ভয়ানকভাবে মারতে শুরু করে আর বলে, তুই যা করেছিস সেটা একদম ভুল ছিল। আগেরবার তুই বেঁচে গিয়েছিস কিন্তু এইবার আর না। আর তখনই সাক্ষী রাজবীরকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এরপর সাক্ষী কুয়া থেকে বের হতেই সামারকে দেখতে পায় আর তাকে সবকিছু জানায়। তারপর তারা মিলে সেই জায়গায় দিকে যেতে থাকে যেখানে ঈশানীকে সমর্পণ করা হবে। ততক্ষণে সর্দারের লোকেরা সেখানে এসে পড়েছে। তাই সামার বলে, তুমি যাও ঈশানীকে খুঁজে আনো, আমি এদের সামলাচ্ছি। ওদিকে দাসী সব প্রস্তুতি শেষ করে ফেলেছে। তখন প্রধান তার ঘর থেকে বেরিয়ে আসে আর এই প্রথম আমরা আদিপুরুষকে দেখতে পাই। তখন সে ঈশানীকে তার হাতে দিয়ে দেয়। যাওয়ার সময় সেই আদিমানব প্রধান দাসীকে একটি লাথি মেরে ফেলে দেয়। এরপর সাক্ষী সেই জায়গায় ঢুকে পড়ে আর দাসীর মুখোমুখি হয়। আর দাসীর ভেতরে আছে প্রচুর কালো শক্তি, কিন্তু এখন সাক্ষীর ভেতরেও আছে বহু নারীর শক্তি যাদেরকে দাসী এতদিন মেরে আসছিল। এরপর তাদের মধ্যে শুরু হয় এক কঠিন লড়াই। সাক্ষী দাসীকে মারতে মারতে বলে, তুই কেবলমাত্র একজন দাসী, তোর কোনো সম্মান নেই, আর এই রিচুয়ালের পর তোর আর কিছুই থাকবে না। তারপর সাক্ষী দাসীকে ছুঁড়ে মেরে ভেতরে গিয়ে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই আর ঈশানীকে একটি বক্সে বন্ধ করে রাখা হয়েছে। সাক্ষী তখন তার মেয়েকে বক্স থেকে বাইরে বের করে আনে। এরপর সাক্ষী প্রথম আদিমানব প্রধানের মুখোমুখি হয়, যার কাছে প্রচুর কালো শক্তি আছে। সে তার জাদুর মাধ্যমে ঈশানীকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করে। আর ঠিক তখনই সেখানে আরেকটা কালো শক্তি আসে, আর এটা কেউ নয়, সেই দাসী ছিল। এরপর দাসী প্রধানের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে আর ঈশানীকে বাঁচিয়ে দেয়। আর এটা দেখে সাক্ষী অনেক খুশি হয়। আসলে দাসী তার ভুল বুঝতে পেরেছে যে কেউ তাকে মানুষ বলে মনে করে না, তাকে সবাই ব্যবহার করছে। অন্যদিকে সর্দার পুলিশের হাতে ধরা পড়ে যায়, কারণ তখন সেখানে অনেক পুলিশ এসে গেছে। তখন পুলিশ গ্রামের সবাইকে ধরে নিয়ে যায়। এরপর এদিকে দাসী আর সাক্ষী মিলে ঈশানীকে নিয়ে পালাতে চায়, কারণ সেই আদিমানব যে কোনো সময় আবার জেগে উঠতে পারে। তারা ঈশানীকে সূর্যের আলো থেকে বাঁচিয়ে নিয়ে পালকিতে বসিয়ে দেয়। তখনই সেই প্রথম দৃশ্যের মতো একটি শিকল সাক্ষীর পায়ে আটকে যায় আর সেটা সাক্ষীকে কুয়ার মধ্যে টেনে নিয়ে যায়। তখন দাসী সাক্ষীকে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারে না। সাক্ষী তখন দাসীকে বলে, এই দানবকে মারতেই হবে, না মারলে আবার সে ফিরে আসবে আর তখন কেউ রক্ষা পাবো না। আর সেই সময় দেখা যায় পুরো জায়গাটি আস্তে আস্তে ভেঙে পড়ছে, কিন্তু সাক্ষী থামে না। সাক্ষী যেভাবেই হোক আদিপুরুষকে মেরে ফেলবে।
কেননা তার কাছে এখন অনেক মেয়ের শক্তি রয়েছে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। এরপর কি হয়েছিল সেটা আমরা জানতে পারবো যখন এই মুভির তৃতীয় পার্ট আসবে। আর এখানে আমাদের অনেক কিছু ক্লিয়ার করা হয়নি, যেটা আমরা তৃতীয় পার্টে দেখতে পাবো। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। তো এরপর দেখা হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর কোনো মুভিতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।